গুড মর্নিং সোনা। সবে ঘুম থেকে উঠলো আমার সোনা পাখিটা। তো এই বেগুনের গাছের গোড়ার পাতাগুলো না কেটে দিতে হবে, ভেঙে দিতে হবে আর কি। এগুলোর জন্য হবে না, এই যে ছোট পাতা অনেক বেরিয়েছে প্রচুর, এগুলো সব ভেঙে দিলাম। যে খোসা, তারপর সার দেওয়া আছে আমার শরীরে দাও না। এই সারগুলো কালকে কিনে নিয়ে এসেছিলাম রাতের বেলা। কি সার বলে এগুলো? 10-26। সকালবেলায় আজ তোমাদের একটা খুশির খবর দেই। গতকাল কিন্তু আমার আগের যে ফোনটা খারাপ হয়ে গেল, ব্যাটারিটা চেঞ্জ করেছি, তো এখন কিন্তু একদম ভালো মতো চলে। আর একদিন আগে ফোনটা ঠিক করে নিয়ে আসলো, একদিন পরেই এই যে আজকের থেকে সকালবেলা থেকে ভিডিও করা শুরু করে দিয়েছে। আমাদের আর একটা চ্যানেল আছে ইউটি লাইফ, জুয়ের পাপা, ওটাতে এখন থেকে ডেইলি ব্লগ ভিডিও, আর না হলে যে কোনো কিছু রেসিপি যা ওর ইচ্ছে করে সেটাই ওর ভিডিওতে ও পোস্ট করবে। তোমরা অবশ্যই পাশে থেকো, কেননা আমি প্রথম থেকেই চাই আমাদের ওই চ্যানেলটার জন্য ও নিজে পরিশ্রম করুক, নিজে ভিডিও করুক। তো এর আগে অনেক চেষ্টা করেছি চ্যানেলটাকে দাঁড় করানোর, আর দিন রাত পরিশ্রম করে এই চ্যানেলের জন্য ভিডিও করে আবার ওই চ্যানেলের জন্য ভিডিও করে পোস্ট করতাম, রেসিপি শেয়ার করতাম, একটা ফোন দিয়েই 2 জায়গায় ভিডিও দিতাম। তো তারপরে তো মনিটাইজও অন হয়ে গিয়েছিল, আর প্রায় $30 মতো হয়েছিল। তারপরে ওর ওই ফোনটা খারাপ হয়ে যায়, আর আমার একটা ফোনের মধ্যে প্রেশারও বেশি পড়ে, আর চাপ হয়ে যায় আর কি, এদিকে ব্লগ ভিডিও করা, ওইদিকে শ্যুট করা। কারণ তখন তো ও এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর কি, তো এই জন্য ওইদিকে ব্লগটাকে ছাড়তে হয়েছিল। আর এত কষ্টের পর আবার চ্যানেলটা সেই মনিটাইজ অফ হয়ে গেল। তো এখন আবার ওকে প্রথম থেকে অন করতে হবে ওয়াচ টাইম করে। আর যে ডলারটা হয়েছিল সেটাও কিন্তু কেটে নিয়েছে। এই জন্যই বলি, যারা নতুন ভিডিও করো তারা অনেক দিন এভাবে চ্যানেল ফেলেই রাখবে না, একদম প্রত্যেক দিন না হলেও 2-1 দিন পর পর হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করবে। আর এবার তো ফোন ঠিক করার আগেই ওকে বলে দিয়েছি আমি, এবারে আমার বলার তো আমি বলেছি যে প্রত্যেক দিন কিন্তু ভিডিও দিতে হবে। আমার কথা হচ্ছে, যেহেতু বাড়িতেই আছো তো বাড়ির কাজগুলো করার সাথে ওইদিকে ভিডিওটাও কন্টিনিউ করলে অসুবিধা কি? সে যেরকমই ভিউজ হোক না কেন, যাই হোক, কিছু টাকা আসলো অন্তত ভালো হবে, তাই না? ঘরের কাজ শুরু করেছি, একার পক্ষে কতটা কষ্টকর হয়। কেমন হয়েছে চাটা? ও খাচ্ছে মুড়ি মাখা, আর আমরা মামে মিলে খাচ্ছি মুড়ি দিয়ে। এখন বাজে প্রায় সকাল 9টা, 9:30, আর এই টাইমটাই প্রত্যেকদিন শাশুড়ি মা ভাত বসিয়ে দেয় ওদিকে দুপুরবেলার সহ। তো আমি বললাম যে একটু চাল ধোয়া জলটা দিয়ে দিতে, কারণ প্রত্যেক দিন আমি চাল ধোয়া জলটা ওই গাছের গোড়াগুলোতে দিই, তাহলে নাকি ভালো হয়, চারাটা তাড়াতাড়ি নাকি বেড়ে ওঠে। চাষ করতে গেলে আরও অনেক পদ্ধতি আছে, কিন্তু বেশি কিছু তো আমি জানি না। ভিডিও দেখে যতটুকু শিখি আর মুখে শুনে ততটা চেষ্টা করি যে কোনো জিনিস যত্ন সহকারে বড় করে তোলার। সত্যি কথা বলতে আমার চাষ করতে ভীষণ ভালো লাগে, যখন বিশেষ করে চারা গাছগুলো হয় আর একটু বড় হয়, ফল ধরে, তখন আরও বেশি ভালো লাগে। প্রত্যেক দিনের মতো আজকেও বারান্দায় বসিয়ে মেয়েকে পড়ালাম, কারণ বারান্দাটায় সকালবেলা হালকা রোদ উঠে, আর এখন যেহেতু এতটাও গরম পড়েনি, সকালবেলার হালকা রোদটা বেশ ভালোই লাগে। আর এই যে বারান্দাটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখছি। যদি তুমি সামান্য কিছু টাকা খরচ করো তাহলে ভাঙা ঘরটারও রূপ বদলে দেওয়া যায়। আর এখানে এত সুন্দর একটা পাকা ঘর, সামনাটা কিন্তু দেখতে এতটাও ভালো লাগতো না কিছুদিন আগে। এখন ওয়াল পুট্টি করার পর বেশি কিছু টাকা খরচ হয়নি, তবে বেশ ভালো লাগে। আমি না আগের থেকেই, আগে যখন বাবার বাড়িতে ছিলাম বিয়ের আগে, তখন আমাদের টিনের ঘর ছিল, কিন্তু চেষ্টা করতাম পেপার দিয়ে হলেও ওই ওয়ালগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলার। এতদিন ঘরের সিঁড়ি ছাড়া কেমন যেন ফাঁকা লাগতো এই দরজার সামনাটা দেখতে। যেহেতু বস্তা ছিল, ওরকম করে কষ্ট করে ওঠা নামা করা হতো, কিন্তু এখন সিঁড়ি করার পর কিন্তু ভালোই লাগে। তবে আমাদের তো বাইক নেই, তো এই জন্য সিঁড়ির মাঝখানটাতে যে ওই প্লেন করা যে ডিজাইনটা থাকে সেটা কিন্তু দেওয়া হয়নি এই জন্য। আর ভবিষ্যতে বাইক কেনার কোনো চিন্তা ভাবনাও নেই আমাদের। যদি কখনো খুব বেশি প্রয়োজন হয় যে কোনো কিছু একটা কিনতেই লাগবে, তখন স্কুটি কিনবো, কিন্তু বাইক কেনার ইচ্ছে নেই। আর গতকাল ভিডিওতে দেখেছিলাম যে ওই চাল ধোয়া জলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ, 1 চিমটি সর্ষে তেল, আর তারপরে ডেটল দিয়ে স্প্রে করে দিতে গাছগুলোতে। কিন্তু আমাদের তো ডেটল নেই, তাই সামান্য পরিমাণে হলুদ দিয়েই চাল ধোয়া জলটা, আর ওই ডিম রান্না করে দিয়েছিলাম কালকে জুইকে, তো ডিমের খোসাটা আমি ভেঙে দিলাম, এর মধ্যে বেগুন গাছের গোড়াতে দিয়ে দিলাম।
কাকিমা বলেছিল এই চারাগুলোতে নাকি খুব একদম ছোটোতেই ফল ধরে, আর এরকম করে পাতাগুলোর মধ্যেও আমি হলুদের জলটা ছিটিয়ে দিচ্ছি, তাহলে নাকি পোকা ধরে না। এদিকে অ্যালোভেরার গাছটাও কিন্তু মোটামুটি ভালোই বড় হচ্ছে। তো এই দেখো আমার ফুল গাছটাতে অনেক ফুল ফুটেছে আজকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ফুল ফুটেছে। কি সুন্দর লাগছে না? আরও অনেক কিন্তু ফুলের পরি এসেছে। আর ফুলটা দেখো একবার, আবার সাদা আছে হালকা। তো এই দেখো আমার ঘরের অবস্থা। এখন আমি ঘর গোছাবো, আর এগুলো গোছাতে যে কতটা সময় লাগবে। তবে হ্যাঁ, আজ সেরকম একটা ধোয়াধুয়ি কিছু নেই। এই যে বিছানা গোছাবো, ভাবছি ধুবো কিনা, মানে এত ধুলা এগুলো দেখো। এমনিতে কিন্তু মুছে নেওয়া হয়, কয়েকদিন পর পরে আমি ওই ন্যাকড়া ভিজিয়ে জল দিয়ে এইগুলো মুছে নিই। তারপরেও এত ধুলা, এই কোনাগুলোতে ধুলা ঢুকে থাকে, কোনাগুলোতে একদম। তো চলো সময় নষ্ট না করে ঘরটা আগে গুছিয়ে নিই। খুব জল পিপাসা পেয়েছে, 1 গ্লাস জল খাবো আগে। জীবনে একটু ভালো থাকার জন্য ভালোবাসার সাথে টাকাটারও সামান্য কিছু হলেও প্রয়োজন আছে, কারণ একটু টাকা থাকলেই তবে একটু ভালো থাকা যায়, ভালো খাওয়া যায়। তবে আমাদের মতো সাধারণ জীবনযাপনের জন্য বেশি একটা টাকার প্রয়োজন নেই, ওই চলার মতো হলেই যথেষ্ট, তাই না? আর এইটুকু চলার মতো টাকার জন্য কিন্তু বসে থাকলে তো চলবে না, পরিশ্রম করে যেতে হবে, তাই না? কর্ম করতে হবে। এই জন্য আমি মনে করি যতদিন পর্যন্ত মানুষের শরীর একদম সুস্থ থাকে, হাত পা সুস্থ থাকে, ততদিন পর্যন্ত আমাদের কর্ম করে যেতে হবে। চাকরি বাকরি আর ভালো কাজ তো সবার ভাগ্যে সবসময় জোটে না, তাই যেই কাজে হোক না কেন, ছোট হোক বা বড় হোক, সব কাজে করে যেতে হবে মন দিয়ে। গ্রামের অনেকেই আবার ব্লগ ভিডিও করাটাকে সেরকম কিছু কাজই মনে করে না, আর এটাও কিন্তু একটা ভালো কাজ আমি মনে করি। কারণ এই কাজটাও যদি তুমি মনোযোগ সহকারে করো, তাহলে এখান থেকেও কিন্তু তুমি ইনকাম পাচ্ছ। তাহলে এটা কোন দিক থেকে কাজ নয় বলো তো? এই তো কিছুদিন আগেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, শুধু আমি না, আমার সাথে আরও 2 জন ছিল। হঠাৎ করে অন্য একজনের সাথে দেখা হয়ে গেল, আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটা দূরে। তোমরা চিনবে না, কিন্তু আমি চিনি। বলছে তোমরা তো এখন সবাই ব্লগ ভিডিও করো, আর ব্লগ ভিডিও থেকেই মানে খাওয়ার টাকা নেই, ইনকাম করে খাও, এটাই মানুষ আলোচনা করে। তো আমি বললাম যে দেখো, আলোচনা করার কি আছে, ব্লগ ভিডিওটা তো মানে খারাপ কিছু না, ব্লগিংটা তো ভালো কিছু কাজ, তাই না? নিজের সংসারের কাজগুলো করছি, আবার সেটা দিয়ে ইনকাম আসছে। তবে হ্যাঁ, আমরা পরিশ্রম করছি, আর পরিশ্রম করে সেই টাকাটা দিয়ে আমরা খাচ্ছি। আর এরকম অনেক আছে, অনেক বড় সড়ো অনেক নাম করা মানুষরাও আজকাল ব্লগ ভিডিও করে, তাই না? আজকাল তো অনেক নায়িকাগুলোও, সিরিয়ালের নায়িকাগুলোও দেখবে ব্লগ ভিডিও করে। তো ব্লগিংটা খারাপ কিছু নেই। হ্যাঁ, আমরা ব্লগিং করে ইনকাম করে খাচ্ছি, সংসার চলে আমাদের, তো এখানে খারাপের কি আছে? তো এবারে উনি বলছেন যে আমি বলছি না মানুষ আলোচনা করে এখানে সেখানে, তো সেটাই আমার কানে এসেছে, তাই বললাম। কে কি বললো সেটা শুনে বা সেটা দেখে তো আর লাভ নেই আমার, তাই না? আমার কাজ আমার করতে হবে। তো জাস্ট এড়িয়ে গেলাম, ব্যাপারটা এড়িয়ে চললাম, ব্যাস এতটুকুই। যখন নতুন ভিডিও করি তখন কত বাধা এসেছিল কমেন্টে। আশেপাশের আমার বাবার বাড়ির আশেপাশের একদম মানুষ কত মানে বাজে বাজেভাবে বলতো, যাতে আমার মানে কি বলি মাইন্ডে লাগে, আমি যাতে ভেঙে পড়ি আরও বেশি করে। আমার পরিবারের কথা বলেও অনেকে আঘাত দিত, কিন্তু আমি কিছু মনে করতাম না, কষ্ট লাগতো, তারপরেও নিজেকে এমনভাবে শক্ত করে তৈরি করেছি যে কে কী বললো না বললো তাতে আমার কিছুই যায় আসে না। প্রয়োজনে বাইরে বেরোতে হয়, কিন্তু আমি দেখেছি যে এই মানুষগুলোই আমাকে আগে প্রথম যখন ভিডিও করছিলাম তখন মনোযোগ মানে কি বলবো, মনটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছিল। সেই মানুষগুলোই আজকে আমার কাজ আর আমি যে এগিয়ে যেতে পেরেছি, আমি যে ইনকাম করি, এটাতে কিন্তু অনেক ভালো বলে। আর সেই কথাগুলো কিন্তু আমার কানে আসেই। নিজে ভালো থাকার জন্য আর নিজে ভালোভাবে চলার জন্য, নিজের খুশির জন্য নিজের কাজে ধ্যান দেওয়া উচিত, নিজের কাজে মনোযোগ দিলেই যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। আর আমি মনে করি সেটা আমি করতে পেরেছি। সব সময় নিজের কাজে ধ্যান দিচ্ছি, শুধু যখন কাজ থাকছে না তখন নিজে খুঁজে কাজ বের করছি, এটা করব ওটা করব, কিন্তু সারাটা দিন বাড়িতেই নিজের কাজে সময় কাটাচ্ছি। বাবার বাড়ি বলতে আমার বাপের বাড়ির ওই দিকের কথা বলছিলাম আর কি। এতক্ষণ পর সবে এই যে বিছানা ঝাড়া হইলো, এখন ঘরটা ঝাড়ু দেব। তার আগে ওই ফ্লাক্স এগুলো সব বাইরে বের করে রাখলাম। আর রাতে গরম জল ভরে রাখি ফ্লাক্সের মধ্যে, আর সকালবেলা উঠে আবার সরিয়ে রাখি। আর টেবিলের মধ্যে তো রাখিই না এখন, ইন্ডাকশান ওভেনটা রাখার পর থেকে, কারণ মনে হয় ওটা তো কাচের জিনিস, যদি ফ্লাক্সটা পড়ে কখনো ফেটে যায়। বাচ্চা যেহেতু আছে ঘরে, সারাক্ষণ ছুটাছুটি করে, প্রত্যেক দিন ঘর থেকে এতগুলো করে প্লাস্টিকের প্যাকেট, তারপর নোংরা বেরোয়, তো
তো এই যে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি বাইরেটা, আর ঝুড়িগুলো ও সরিয়ে রাখলো কারণ জল দিচ্ছিল ঘরের মধ্যে, নতুন ঘরটাতে। এই মাঝে মধ্যে এরকম আবহাওয়াটা পরিবর্তন হয়ে যাচ্ছে না, মনে হচ্ছে যে বৃষ্টি বোধহয় নামবে, কিন্তু আর নামে না। গতকাল অনেক কমেন্ট এসেছে যে এই ঝুড়িগুলোর দাম কত। এই ঝুড়িগুলোর কিন্তু বেশি একটা দাম না, আমি বলবো একটু পরে, ভিডিওটা দেখতেই থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো তো সব আমি একটা প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। কুড়িদানিটা কলের পাড়েই আছে। আর এই যে লক্ষ্মী পূজার সময় আখ নিয়ে এসেছিলাম, সেই তখন থেকে শুকিয়ে একদম কাঠ হয়ে গেল, তবু আর খাওয়া হয়নি। কারণ অনেক আখ নিয়ে এসেছিলাম, কিছু কাটা হয়েছিল আর কিছু ওরকমই রেখে দিয়েছিলাম। জুইয়েরও তখন খাওয়া যায় না, ঠান্ডা ছিল বলে। এদিকে বাবা উপরে তো জালি দিয়ে দিয়েছে, কিন্তু জালিটার জন্য আবার গাছগুলোতে ছায়া না পড়ে, তাহলে তো চারাগুলো বাড়তে পারবে না। কী যে করবো সেটাই ভাবছি। জায়গা ছোট, তার উপরে রোদ বেশি একটা পড়ে না। চাটনি আছে, চলো আমিও একটু করে খেয়ে নিই। তো এই দেখো এখানে একটা ঘর উঠবে, ঘর খড়ি রাখার ঘর, মানে বর্ষাকালের জন্য। ওই গোয়ালি ঘরের মধ্যে খড়ি রাখা হয়, তাই এই জায়গাটাতে খড়ি রাখার জন্য বৃষ্টির দিনে। আর পিছনে অনেক খড়ি থাকে, সেগুলো ভিজে যায় বৃষ্টির দিনে, তো এই জন্য একটা উপরে একটা চাল দিলে পরে এখানে খড়ি রাখা হবে। জুই কোদাল আছে দেখিস, ওইদিকে যা, ওইদিকে গিয়ে খেলো, যাও। শাড়ি পরছো আবার তুমি, আমার ওড়নাটা দিয়ে। ওই একটা লাল ওড়না দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে তুমি শাড়ি পরো। শাড়ি পরে ও স্নান করতে যাবে নাকি? হ্যাঁ, যাও যাও এখন। তা আমি এখন এই যে এডিট করব, এডিট করার জন্য, ভয়েস দেওয়ার জন্য এই যে এদিকে চলে আসলাম, বাড়ির পিছনের দিকে। এই জায়গাটায় পাখির আওয়াজ, আর দেখো কি পোকা ডাকছে, এগুলো ঝিঝি পোকা ডাকছে খুব পরিমাণে। এদিকেও সমস্যা, মানে যেদিকে যাবো সেদিকে এডিট করার সমস্যা। আলু ক্ষেতগুলোতে আলু কিন্তু হয়েছে, আর কয়েকদিন পরেই মনে হয় তোলা হবে। গাছগুলো মরে যাচ্ছে, দেখো শুকিয়ে যাচ্ছে গাছগুলো, তারপরে হবে আবার অন্য চাষ। আমার আগের মোবাইলটার ব্যাটারি ডাউন হওয়া দেখে এখন আর মোবাইলে বেশি প্রেশারই দিতে ইচ্ছে করে না। তো এই যে ভিডিও এডিট আর আপলোড দেওয়া কমপ্লিট হতে না হতেই ওইদিকে মোবাইলটা গেল সুইচ অফ হয়ে, কারণ চার্জ ছিল না। তো তারপরে এদিকে এসে বাসনটা মেজে নিলাম, ততক্ষণে একটু চার্জ হলো। এখন এই তো বাসনটা ধুয়ে নিয়ে স্নানটা করব। আর এদিকে আবহাওয়াটা এত খারাপ হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। জুয়ের পাপা আবার গেল ওইদিকে বাড়ির পিছনের দিকে, বলছে এত সুন্দর আবহাওয়াটা। আর এরকম আকাশ দেখে আমি আবার পড়ে গেলাম চিন্তায়, কারণ টুল্লু পাম্পটার সেরকম কোনো মানে টিনের ঘর বানানো হয়নি, নাহলে কিভাবে ব্যবস্থা একটা করতে হবে ঢাকাঢাকির। ঢেকে না রাখলে পরে জল পড়লে তো নষ্ট হয়ে যাবে। তার উপরে খড়িগুলো কতগুলো বাইরে আছে, আর উনুনে যেহেতু রান্না করা হয়, তার মধ্যে আজ আবার ঝুড়িগুলোতে মাটি ভরানোর কথা। বিকেলবেলার দিকটা মাটি ভরিয়ে তারপরে আজ রেখে দেব। আজ রাতের দিকে বীজগুলো ভিজিয়ে রাখলে পরে কাল লাগাতে পারবো। এই তো বাসন ধোয়া কমপ্লিট, এখন নিয়ে গিয়ে আবার এগুলো গুছিয়ে রাখবো। ওই হাত গুছিয়ে রাখলে জলটাও ঝরে পড়ে বাসনের, আর যে কোনো জিনিস পরিপাটি করে গোছানো থাকলে দেখতেও সুন্দর লাগে, তাই না? তো ছোট টিফিনগুলো আর গ্লাসগুলো সবসময় স্টিলের র্যাক ঝুড়িটাতে রাখি, আর বাকি বড় যে থালাগুলো সেগুলো স্টিলের র্যাক ঝুড়িতে রাখলে পরে জানালার মধ্যে লেগে ওদিকে পড়ে যায়। তো এই জন্য এই ঝুড়িটাতে রাখি। এখন 3-4টার মতো গ্লাস আছে, গ্লাসগুলো ওই স্টিলের র্যাক ঝুড়িতেই রেখে দিলাম। আর এই 3টা মানুষের বাসন বেশি একটা নেই, সিমসাম আর কি, যতটা প্রয়োজন ততটাই আছে। আর এত ছোট রান্নাঘর, বিশেষ করে খোলা রান্নাঘর, তো এই জন্য বেশি বাসন থাকাটাও ভালো লাগে না, চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই না? প্রত্যেক দিন স্নান করার আগে কলের পাড়টা একবার করে ঝাড়ু দিই, বিশেষ করে বাসন মাজার পর, কারণ বাসন মাজলে একটু নোংরা হয়ে থাকে। তো এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই ঝাড়ুটা দেখে তোমাদের মনে হতে পারে এত ছোট ঝাড়ুটা কেন, আসলে এই ঝাড়ুগুলো এত ছোটই হয়। এটা হচ্ছে গোয়ালিঘর ঝাড়ু দেওয়ার যে ঝাড়ুটা থাকে না, ওইগুলো। আবার এই ঝাড়ুটা দিয়ে কলের পাড় বাড়ির পিছনের দিক ঝাড়ু দেওয়ার সুবিধা হয় ঠিকই, বিশেষ করে বৃষ্টির দিনে অনেক সুবিধা হয় কাদা থেকে পাতা তুলতে, কিন্তু বেশি হেলে ঝাড়ু দিতে হয়, কোমর একদম ব্যথা হয়ে যায়। তারপরেই তো বালতি আর গামলার মধ্যে একটু জল ভরে নিচ্ছি, স্নান করব। স্নান করে আগে পূজাটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে।
আজ অনেক দেরি হয়ে গেল একটু পূজা দিতে, কিন্তু তারপরেও পূজাটা দেওয়ার পর একটা আলাদাই শান্তি। এই মুহূর্তে আমার এখন সেরকম কিছু কাজ নেই, আগে খাওয়া দাওয়াটা করব, তার আগে একটু ক্রিম ট্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে ক্রিমটা লাগাচ্ছি। পূজাটা দিয়ে নিলাম, আর ক্রিমের মধ্যে একটু গ্লিসারিন লাগিয়ে তারপরে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল গোলাপ জল দিয়ে একসাথে মিক্স করে লাগাতে, আর গোলাপ জল তো নেওয়া হয়নি, তো দোকানি দাদাটাকে জিজ্ঞাসা করেছিলাম, বলছিল যে ক্রিমের সাথে একটু মিক্স করে হালকা করে মিক্স করে অ্যাড করতে, মানে ইয়ে লাগাইতে আর কি, ব্যবহার করতে। তো এই যে একটু হালকা করে মিক্স করলাম। আমার গাল ফাটাটা কি কমছে তোমার মনে হয়? চুইকে দিয়ে আসলা? হ্যাঁ। তো এখন আমি এই যে প্রসাদটা তুলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর কি জানি একটু বলতেছিলাম, আমাদের টিভিটা কি কোম্পানি? আমাদেরটা OnePlus। আর কত টাকা দাম? কত টাকা দাম? আমরা কিস্তিতে নিয়েছি, দাম মিলবে না তো। এক দিদিভাই কমেন্ট করেছে তো। কত? মনে করো 15,000 টাকার মধ্যে পাওয়া যাবে, কিন্তু আমরা কিস্তিতে নিয়েছি বলে অনেকটা দামটা একটু বেশি পরিমাণে পড়েছে। চলো এখন একটু সিঁদুর পরে নিই, সিঁদুর পরে তারপরে হাতে পায়ে তেল মাখিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। কটা বিচি এলে এমনি বিচিতে পতে দিলুম ভাই। বাবা বলছে এমনিতেই বীজগুলো লাগিয়ে দিতে, কিন্তু আমি বললাম যে যেহেতু দোকানি দাদাটা বলেছে যে ভিজিয়ে রাখতে, একটা দিন অপেক্ষা করলে তো কোনো সমস্যা নেই, তাই না? তাহলে চারাগুলো ভালো হবে। আর টাকা দিয়ে বীজ কিনে নিয়ে এসে যদি পরে না হয় চারাগুলো ভিজিয়ে না রাখার কারণে। বলতে এই আলু ক্ষেতের মাটিগুলো না নরম মাটি, আর এখানে সার মিশানো আছে, আলু চাষ করার জন্য সার মানে মিক্স করেছে, অনেক কিছু স্প্রে সার দেওয়া হয়েছে। তো এই জন্য এই মাটিগুলোতে না চারা গাছ অনেক ভালো হবে। তাই এই যে ওকে বললাম নরম মাটি একটুখানি নাও, সাইড থেকে নিচ্ছি আমরা, তাহলে কি হবে, তাতে আলুও বের হবে না আর সাইডের মাটিটাও নেওয়া হবে। আর কিছুদিন পরে আলুগুলো তুলবেই অবশ্য। এই যে এগুলো না সার হবে, এগুলো ঝুড়িগুলো দেখতে পাতলা হতে পারে কিন্তু মাটি প্রচুর ধরে আর ভারী খুব। বেশি ফুল করে মাটি নিলে আবার ভেঙে যেতে পারে, তো এই জন্য 3 ঝুড়ি হাফ করে মাটি নিলাম, আর বাকি 2 ঝুড়ি হচ্ছে গোবর সার মিক্স করে তারপরে চারা লাগানো হবে। এইখানে আবার 2টা চাল কুমড়োর চারা লাগানো আছে। এই যে গোবর সার, শুকনা গোবর, এগুলো সব হালকা ভিজা আছে। এবার দেখবো বাবার সবজি চাষ ভালো হয় না আমার সবজি চাষ ভালো হয়। বাবা ওইদিকে লাগাইছে, ওই যে ওই দিকটাতে, আর আমি এই ঝুড়িগুলোতে লাগাবো। সবজি তো একই সবজি আমরা সবাই খাই, কিন্তু কি বলতো চারা গাছ লাগাতে ওই হাতের হচ্ছে, কারোর হাত নাকি ভালো, আর যার হাত ভালো সে যেমন তেমন করে লাগালেও চারাগুলো ভালো হয়, আবার কারো হাত নাকি ভালো না, তো এই জন্য চারা যতই মানে ভালো করে লাগাও ভালো নাকি হয় না। তাই আর কি করে বলছিলাম আর কি। শাশুড়ি মার হাত আবার ভালো, মানে যে কোনো যেমন করেই তেমন করেই চারা একটা দুটো লাগিয়ে দিলে পরে সেই চারাটা দেখি খুব সুন্দর হয়, আবার ফলও হয় খুব। এর আগে চাল কুমড়ো লাগিয়েছিল, অনেক ফল ধরেছিল, আর এবার আবার সিম লাগিয়েছে, তারপরও ছায়ার মধ্যেও এত সুন্দর ফলন হয়েছে সিমের মধ্যে। আমি 2-1বার পুঁই শাক লাগিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল। তো মনে হয় আমারও হাত ভালোই আছে, দেখি লাগিয়ে কেমন হয় কি না। তো এই যে আমি ঝুড়িগুলোতে মাটিগুলো দিচ্ছি, আর গোবর সার আর মাটিটা কিন্তু আমরা মিক্স করে নিয়েছি ভালো করে। আমি এবার এখানে বাঁশের পচা পাতাগুলো দিতে চাইলাম, কিন্তু বাবা বলছে গোবর সারের উপরে কোনো সার হয় নাকি। আর ওই যেহেতু ওখানটায় গর্তটা বন্ধ করে দিয়ে ওখানে ঘরের জন্য রেডি করা হচ্ছে বাঁশগুলো, তো এই জন্য ওখান থেকে আর মাটি তুললাম না। মাটি তো তুললাম, এবার আবহাওয়াটা দেখে ভয় হচ্ছে। আমার মনে হয় সাইডগুলোতে একটু প্লাস্টিক কেটে দিতে হতো, না হলে তো বৃষ্টির জল পড়লে ধুয়ে নিয়ে যাবে সাইড দিয়ে মাটিগুলো, তাই না? তো মাটি উবানো আমার পক্ষে সম্ভব না, তো ওই জন্য ও এনে দিল, আর সারের সাথে যে মিক্স করে 5টা ঝুড়ির মধ্যে ভরে নিলাম। আজকে মনে করে বীজগুলো করবা, ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখবা। আর অনেকেই কমেন্ট করেছো যে এই ঝুড়িগুলো কত টাকা করে নিয়েছে। একটাই 20 টাকা করে নিয়েছে, 5 20 100 টাকা। হ্যাঁ, এখানে 100 টাকার আছে ঝুড়ি, 120 আছে, 100 টাকার নেই, 60 টাকার। ভালো মতো নাও হয়, যেমন তেমন করে হইলেও তুমি 100-র উপরে সবজি খেতে পারবা, 100 টাকার উপরে, বলো? ডালগুলো তো খাইতে পারবা, ফল না হলে। এখানে 100, এখানে 60। গ্রামের মেয়ে গ্রামের বউ, তাই চাষিতে ভালো মতো নাম দিয়েই দিলাম। এবারে চাষ করা ভালো করে শেখার পালা। তো এখানে দুধ মুড়ি কলা মেখে নিয়েছি, জুই টিউশন থেকে আসলো সবে, ওর পাপা এনে দিয়ে আবার চলে গেল বাজারে। দাঁড়াও নিয়ে যাচ্ছি।
কাল কলা নিয়ে এসেছিলাম। দেখাবো কেন দিচ্ছি। টিউশনে পড়া পাইছিল শোনা? কান্না করো নাই তো? এই ছোলাগুলো বল ওখানে দিবে, হ্যাঁ? এখানে রেখে দাও, আমি পরে দেবো গাছের গোড়ায়, ঠিক আছে? কলার খোসা গাছের গোড়ায় দেওয়া ভালো। কোন গাছের গোড়ায় দাও ভালো? একটা কলা আমি দিয়েছিলাম। ওইটা গলে গেছে তার জন্য। ভাঙো এরকম করে, আঙ্গুল দিয়ে ভাঙো। ওরকম করে। হ্যাঁ, আজকে কান্না করো নাই তো? তুমি একা হাতে খাবা? খাবা? যখনই এসে যাই প্লেবেটে তখনই কান্না বন্ধ করি। ও খাও। কেমন টেস্টি? আজকে সেই টেস্ট হয়েছে। আজকে সেই টেস্ট হয়েছে। বন্ধুদের তোমাদের ভালো লাগলে তাহলে কমেন্ট করবে, ভাই না লাগে একদম কমেন্টে করবে না, মানে কমেন্টে করবে। রাতে আজ রান্না হবে আমাদের কলার মোচা। এই দেখো, এই হচ্ছে কলার মোচা। আর এই কলার মোচাটা সেই বিকেল বেলাতেই নিয়ে এসেছে। কলা হয়ে গিয়েছে, এবার খাওয়া যাবে কিনা। এই যে দেখো কত বড় কলা হয়েছে। চলো এবারে কলার মোচাটা কাটবো। আগে এই যেগুলোতে কলা হয়েছে সেগুলো ফেলে দেবো আমি। আর দেখো, ছোটবেলা থেকে এই পর্যন্ত একটা জিনিস জানি, এটা হচ্ছে একদম দেশলাইয়ের কাঠির মতো। আমরা এগুলো দিয়ে খেলতাম ছোটবেলায়। ভিতরে আবার ভালো আছে, উপরে আবার এত বড় সাইজ হয়ে গেছে কলা। এগুলোর ভিতরের যে সেটা থাকে না, একটা মানে গোল আছে নরম একদম, ওটা না বড়াও খাওয়া যায়। আর হ্যাঁ, ছোটবেলায় না এই যে কলার যে খোসাগুলো আছে, খোসাগুলোকে আমরা প্লেট বানিয়ে এর মধ্যে রেখে খেতাম, এই খেলনাবাটি খেলার সময় আর কি। তো মাঝখানের অংশটা আমি এভাবেই ছোট করে কেটে দিচ্ছি। আর এত পরিমাণে আঠা বেরোচ্ছে, আমার মনে হয় একটু সর্ষে তেল মেখে নিলে ভালো হতো। এই কাঠারিটা আর আমার হাতের মধ্যে কেমন হয়ে গেল হাতগুলো। আমার মেয়ে কলার মোচার সবজি খেতে ভীষণ পছন্দ করে। এখন আমি মাঝখানের কাটিটা আর হচ্ছে ওই প্লাস্টিকের মতোটা বের করে ফেলে দিলাম। গ্রামের কম বেশি সবাই কিন্তু কলার মোচার সবজি খেতে ভীষণ পছন্দ করে। আজ আমি একটু মন দিয়ে স্পেশাল করে সুন্দর করে রান্না করব বলে এখানে আদা, তারপরে জিরা আর রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। একটু হালকা জাল দিয়ে নেব। এই যে কড়াই দিলাম, আর একটু হলুদ দিয়ে জাল দেব। শুকনো লঙ্কাটা নেই বাড়ন্ত, তো শুকনো লঙ্কা বাটা দিলে আরও ভালো হতো। আর তার সাথে পেঁয়াজ বাটা আমি দেইনি, কেন জানি না মনে হচ্ছিল এই রান্নাটাতে পেঁয়াজ বাটা দিলে ভালো লাগবে না। কি করবো কলার মোচাটা? কি দুষ্টেমি করতেছে ও, ওইখানে দুষ্টেমি করে শুনবো কোথায় গিয়ে কি দরজা বন্ধ করতেছে, বন্ধ করে দিচ্ছে ওই ঘরে। একটা সেকেন্ড চুপচাপ বসে থাকে না। একটু হলুদ দিয়ে দিলাম। তো এই যে হালকা করে জাল দিয়ে নিলাম আর কি, বেশি জাল দেওয়া যাবে না, গলে যাবে। হ্যাঁ, বাটাটা কেমন করে খায় জানি না, তবে আমি রান্নাটা করব। মোচাটা সেদ্ধ করে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি এখানে কড়াইয়ে একটু তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে ওই বাটা মশলাগুলো দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে লঙ্কা বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম জল দিয়ে সেদ্ধ করে। তারপরে কিন্তু আমি মোচাটা দিয়ে এরকম একটু ভাজা ভাজা করে আবার একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। এই জায়গাগুলোতে না আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু টিভিতে কার্টুন চলছে বলে মিউট করে দিলাম যাতে কপিরাইট না আসে, কোনো সমস্যা না হয়। তো এই তো আমার মোচার রান্না একদম কমপ্লিট। চলো খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দারুণ হয়েছিল রান্নাটা, আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। টাটা।